ভয়ঙ্করভাবে হাসতে হাসতে সেই গুহা থেকে বেরিয়ে এলো। তার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল, যা আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। দেখো, আমরা যদি গ্রামবাসীদের বলি যে তুমি রাজকুমারী মেঘালয়, তাহলে ওরা রেগে যাবে। আমাদের একটু চালাকি করতে হবে। কিন্তু আমরা কি করতে পারি? কি করে জানবো বাবা, মানে মহারাজা আর মেঘালয়ের কি হয়েছিল? দাঁড়াও, আমরা তো মহারাজা আর রাজকুমারী মেঘালয়ের কথা জানি, তাই না? এখন যেহেতু বিরামপুর পুরাণ শেষ হয়ে গেছে, তার মানে এই নয় যে পরের ঘটনা ইতিহাস থেকে মুছে গেছে। তুমি কি বলতে চাইছো ঈশিতা? মানে আমাদের ইতিহাসের অধ্যাপক নবীনের সাথে কথা বলা উচিত। উনি অদ্ভুত থেকে শুরু করে সবচেয়ে পুরনো সব ধরনের ঐতিহাসিক গল্প পড়তে ভালোবাসেন। উনি হয়তো রাজকুমারী আর মহারাজা বিশ্বজিতের কথাও পড়ে থাকতে পারেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমরা কাল ওনাদের সাথে দেখা করতে যাব। পরের দিন সকালে ওরা তিনজন কাউকে কিছু না বলেই গ্রাম থেকে বেরিয়ে গেল। আচ্ছা অনুজ, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলো। আমি মেঘনার সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু মেঘনার জন্য তোমার এত অনুভূতি কেন যে তুমি ওকে সাহায্য করতে সব সময় প্রস্তুত থাকো? এই কথা শুনে মেঘনা ঈশিতার দিকে তাকালো। ঈশিতা, আমি এখন খুব চিন্তিত। দয়া করে এই ধরনের কোনো কথা বলো না। আমি গ্রামের ব্যাপারে এতটাই অপরাধ বোধে ভুগছি যে শুধু আমিই জানি। দেবীপুর থেকে 2 ঘন্টার যাত্রার পর তারা সবাই প্রফেসর নবীনের বাড়ি এসে পৌঁছাল। হ্যালো প্রফেসর নবীন। হ্যালো ঈশিতা, কেমন আছো? আমি ভালো আছি প্রফেসর। এ আমার বন্ধু মেঘনা আর এ হলো অনুজ। তা বলো, কোনো সমস্যা হয়েছে নাকি? প্রফেসর, আমাদের আপনার সাহায্য দরকার ছিল। ১৬০০ সালে মধ্যপ্রদেশ শাসন করতেন রাজা বিশ্বজিৎ। তার মেঘালয় নামে এক রাজকন্যাও ছিলেন। আপনি কি তাদের সম্পর্কে কিছু পড়েছেন? বিশ্বজিৎ এবং রাজকন্যা মেঘালয়? প্রফেসর কিছুক্ষণ ভাবলেন এবং তারপরে বললেন, না, আমি তো তাদের সম্পর্কে কখনো পড়িনি। ও না, এখন আমি কি করব? তোমরা তাদের সম্পর্কে কি জানতে চাও? আর এই দুজন কে বা ছিল? প্রফেসর, দেবীপুর গ্রাম শাসন করতেন রাজা বিশ্বজিৎ এবং তার রাজকন্যা মেঘালয়। তারা তাদের রাজ্যের মানুষের জীবন বাঁচাতে নিজেদের রাজ্য ত্যাগ করেছিলেন এবং তারপর তাদের কি হয়েছিল তা কেউ জানে না। হ্যাঁ, আর আমরা জানতে চাই রাজ্য ত্যাগ করার পর তাদের কি হয়েছিল। ও, রাজা বিশ্বজিৎ, আমার মনে পড়েছে। আমি রহস্যময় ঘটনা নিয়ে একটা বই পড়েছিলাম। রহস্যময় ঘটনা? হ্যাঁ, দাঁড়াও, আমি ওটা নিয়ে আসছি। অধ্যাপক একটি বই বের করে কয়েকটি পাতা উল্টে পড়তে শুরু করলেন। প্রায় ১৬০০ সালের দিকে এক মধ্যবয়সী ব্যক্তি জনকপুরীতে এসে এক ব্যবসায়ের অধীনে কাজ করতে শুরু করেন। ব্যবসায়ী অবাক হয়ে দেখলেন যে লোকটির চালচলন, কথা বলার ধরন, বসা, খাওয়ার এবং পান করার ভঙ্গি হুবহু একজন রাজার মতো। কিন্তু জিজ্ঞাসা করা হলে সে বলতো যে সে একজন শ্রমিকের ছেলে এবং এখন সে অনাথ। কিন্তু তা সত্ত্বেও কেউ তাকে বিশ্বাস করতো না। রাতে ঘুমানোর সময় তিনি বারবার রাজকুমারী মেঘালয়ের নাম ধরে ডাকতেন। ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হতে লাগলো এবং কপালে সবসময় দুশ্চিন্তার রেখা দেখা যেত। কয়েক মাসের মধ্যেই তার অবস্থা আরও খারাপ হয়ে গেল এবং তিনি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেলেন। তার শেষ ইচ্ছাও ছিল বেশ অদ্ভুত। তিনি চেয়েছিলেন যেন তার মৃত্যুর পর তার দেহ দাহ করা না হয়, পরিবর্তে তার দেহ যেন দেবীপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই সময় জনকপুর এবং দেবীপুরের মধ্যে বিবাদ চলছিল, তাই সেই ব্যবসায়ী তার দেহ একটি কফিনে মুড়ে জনকপুরের জঙ্গলের একটি গুহায় কবর দিয়ে দেন। এ কথা শুনে মেঘনার চোখে হালকা জল এসে গেল। এর মানে হলো মৃত্যুর পরেও তিনি তার প্রজাদের কথা ভেবেছেন। আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন।
ইউ আর ওয়েলকাম। তারা তিনজন প্রফেসরকে বিদায় জানিয়ে চলে গেলেন। এখন আমাদের জনকপুরীতে গিয়ে সেই গুহার ভেতর থেকে কফিনটা খুঁজে বের করতে হবে। কিন্তু এত বছর পর কি আমরা তার দেহ খুঁজে পাবো? সেখানে পৌঁছালেই আমরা জানতে পারবো। ওরা তিনজন এখন দেবীপুরে ফিরে এসেছে। অনুজ, ঈশিতা আর মেঘনা, হ্যাঁ বাবা। তোমরা তিনজন কোথা থেকে আসছো? বাবা, মানে এইসব দেখে আমাদের সবার বেশ ভয় লাগছিল, তাই আমরা ভাবলাম চলো একটু ঘুরে আসি। ঠিক আছে, কিন্তু আমরা এখনো নিশির মৌলর হাত থেকে মুক্ত হইনি। রাতে কেউ কোথাও যাবে না, ঠিক আছে? হ্যাঁ বাবা। ওরা তিনজন বাড়িতে ঢুকলো আর অনুজ ওদের সাথে ঘরে গেল। আমরা বিকেল 5টায় এখান থেকে বের হব। ঠিক আছে, কিন্তু যদি কেউ আমাদের দেখে ফেলে? কেউ আমাদের দেখবে না। আমরা সেখানে যাব, মহারাজ বিশ্বজিতের দেহ খুঁজে বের করব, সেটা ফিরিয়ে আনবো আর কোথাও একটা লুকিয়ে রেখে দেবো। বাকি পরিকল্পনা পরে করা যাবে। তোমরা তিনজনে কি নিয়ে কথা বলছো? মুখিয়ার কণ্ঠ শুনে তিনজনই চমকে উঠল। সেই মুহূর্তে মুখিয়ার সাথে তান্ত্রিক মহারাজ ও ঠাকুরাইনও তাদের কথোপকথন শুনে ফেলেছিল। বাবা, ওটা কি অনুজ, আমাকে বলো। মহারাজ বিশ্বজিতের ব্যাপারে তুমি কি বলছিলে? নিশিরমালো গ্রামে ঘুরে বেড়াচ্ছে, কারণ সে মহারাজ বিশ্বজিতের দেহ চায়। তার দেহ জনকপুরীর জঙ্গলের একটি গুহায় রাখা আছে। কিন্তু তুমি এইসব কিভাবে জানো? আর রাজকুমারী মেঘালয় যেমনটা সিদ্ধান্ত নিয়েছিলেন, রাজকুমারী দেবীপুরের মাটিতে পা রাখলেই কেবল নিশির মৌল আসবে, তাহলে এটা কিভাবে হলো? এই কথা শুনে মেঘনা এক পা এগিয়ে গেল। কারণ রাজকুমারী এখানে এসে গেছে। কি বলছো মা? তাহলে তিনি কোথায়? আমি মেঘনা। আমার পূর্বজন্মে আমি রাজকুমারী মেঘালয় ছিলাম। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। প্রধানের মুখ হাঁ হয়ে গেল। তুমি এ কি বলছো মা? রাজকুমারী পূর্বজন্ম? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা এখানে আসার পর থেকেই ওরা ফিরে এসেছে। আর যে চাবিটা পেতে আমি তোমাদের সবাইকে সাহায্য করেছিলাম, সেটাও আমি স্বপ্নে দেখেছিলাম। সেই স্বপ্নে আমি আমার পূর্বজন্মের অনেক কিছু দেখেছিলাম। স্বপ্নে আমি যা যা দেখেছিলাম তার সবই এই প্রাসাদে আছে। মেঘনার কথা শুনে তারা সকলেই নিশ্চিত হলেন যে তিনি রাজকুমারী মেঘালয়। তা মেঘনা, চলো আমরা তোমার সঙ্গে জনকপুরী যাই। ওই কফিনটা খুঁজে বের করতে আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। এই কথা শুনে ওরা তিনজনই সাহস পেল। ওরা সবাই জনকপুরের জঙ্গলের দিকে রওনা হলো। ওরা টর্চ লাইট বের করে গুহার ভেতরে ঢুকলো। মেঘনা গুহার ভেতরে পা রাখতেই মাটিটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। এটা কি হচ্ছে? মাটি এরম কাঁপছে কেন? অনেকক্ষণ পর মাটি কাঁপা থেমে গেল। মনে হচ্ছে এখানে বহু বছর কেউ আসেনি। ওটা কিসের শব্দ? গুহার ভিতরে একটা অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হলো, যেন অনেক পোকামাকড় একসাথে কিলবিল করছে। ঠিক তখনই ওরা দেখলো সামনে থেকে একদল কালো মাকড়সা এগিয়ে আসছে। সাবধান! ওরা সবাই এদিক ওদিক দৌড়ে ছোট ছোট ঢিবির উপর চড়তে লাগলো। সব মাকড়সাগুলো বিকট শব্দ করে গুহা থেকে বেরিয়ে গেল। আমাদের খুব সাবধানে থাকতে হবে। ওরা সবাই একসাথে সামনে এগোতে লাগলো। গুহার ভেতরে অনেক পশু পাখির মৃতদেহ পড়েছিল, যা এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছিল। কিছুক্ষণ পর তারা সবাই সামনে ঘুটঘুটে অন্ধকার দেখতে পেল। চারিদিক ছিল ঘুটঘুটে অন্ধকার। মনে হচ্ছিল গুহাটা বুঝি শেষ হতে চলেছে। তারা সবাই ধীরে ধীরে এগোতে থাকলো। ঠিক সেই মুহূর্তে গুহার এক কোণে একটি কফিন রাখা দেখল। হঠাৎ তার ভেতর থেকে একটা ধূপ
ধূপ করে শব্দ এলো। মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। তারা বেশ খানিকটা পথ চলে এসেছিল। এই গুহার যেন কোনো শেষ নেই, আর অন্ধকারও ঘনিয়ে আসছে। ওদের ভয় লাগতে শুরু করেছে। আরও প্রায় 10 মিনিট হাঁটার পর তারা সামনে একটি কফিন দেখতে পেল। বাহ, এই তো কফিন। চলো এটা খুলে দেখি। না, এখানে এটা খোলা ঠিক হবে না। আগে এটাকে গ্রামে নিয়ে যাই, তারপরই খুলবো। তারা কফিনটা বের করে আনলো। তারপর তারা সবাই কফিনটি নিয়ে গ্রামে ফিরে গেল। সেই মুহূর্তে ঠাকুরাইনের সাথে গ্রামের সবাই চত্বরে জড়ো হয়েছিল। হে তান্ত্রিক মহারাজ, এটা আবার কেমন কফিন? শুধু এটুকু বোঝো যে আজ আমাদের সব সমস্যার সমাধান হতে চলেছে। এই কফিনটা নামিয়ে আনো। গ্রামবাসীরা কফিনটা নামিয়ে মেঝেতে রাখল। তারপর মেঘনা এগিয়ে এসে কফিনের ঢাকনার উপর হাত রাখল। শহর থেকে আসা এই মেয়েটি কেন কফিন খুলছে তা দেখে গ্রামবাসীরা সবাই অবাক হয়ে গেল। মেঘনা একটি গভীর শ্বাস নিয়ে দ্রুত সেটা খুলল। কফিনটা খোলার সাথে সাথেই সবাই হতবাক হয়ে গেল। ভেতরে তখনও মহারাজের কঙ্কাল ছিল, যা মূল্যবান হার এবং একটি রাজকীয় লকেট দিয়ে সজ্জিত ছিল। তা দেখে মেঘনার চোখে জল ভরে উঠল। অন্ধকার হয়ে আসছে। আজ আপনারা সবাই বাড়ির ভেতর থাকবেন। কোনো জানালা বা দরজা খোলা রাখা যাবে না। সবকিছু বন্ধ করে আমরা প্রার্থনা করব, যেন আজ রাতেই আমরা সবাই নিশির মৌল থেকে চিরতরে মুক্তি পাই। সবাই তান্ত্রিক মহারাজের কথা মেনে নিল এবং একে একে নিজেদের বাড়িতে ঢুকে গেল। সব জানলা দরজা বন্ধ করে দেওয়া হলো। চত্বরে কেবল এই কয়েকজন দাঁড়িয়েছিল। অনুজ মেঘনার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তান্ত্রিক মহারাজ, বাবার দেহ নিয়ে নিশির মৌল কোথায় যাবে? সেটা আমিও জানি না কন্যা। এটা করতে যদি তোমার খারাপ লাগে তবে তুমি চলে যেতে পারো। আমরা 400 বছর আগের মতোই জীবনযাপন করব। না, সেই জীবনেও আমরা আমাদের প্রজাদের কথা ভেবেছিলাম। এই জীবনেও তোমাদের সবাইকে নিশির মৌল থেকে মুক্ত না করা পর্যন্ত আমি বিশ্রাম নেব না। সেই মুহূর্তে সবাই মেঘনার মধ্যে রাজকুমারী মেঘালয়ের এক ঝলক দেখতে পেল। ধীরে ধীরে রাত 9টা বাজল, আর নিশির মৌলর কণ্ঠস্বর সারা গ্রামে প্রতিধ্বনি হলো। তার গলার স্বর শুনে বাড়ির সবাই ভয়ে কাঁপতে লাগলো। তারা সবাই হাত জোড়ো করে নিশির মৌলর থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে লাগলো। সে ভারী পায়ে এগিয়ে আসছিল, এই আশায় যে সে কাউকে দেখতে পাবে আর তাকে নিয়ে যাবে। মেঘনা কুয়োর পাশে দাঁড়িয়েছিল এবং প্রধান এবং বাকি সবাই প্রাসাদের ভিতরে বসে মেঘনার দিকে তাকিয়েছিল। তান্ত্রিক মহারাজ, নিশির মৌলরা মেঘনাকে সঙ্গে নিয়ে যাবে না তো? না বৎস, এমনটা বলো না। নিশির মৌলরা মাঝারি গতিতে কুয়োর দিকে এগিয়ে যাচ্ছিল। সামনে মেঘনাকে দেখা মাত্রই তার চোখ দুটো আরো উজ্জ্বল হয়ে উঠল। সে থেমে মেঘনার দিকে তাকালো, আর তখনই কফিনটা খুলতে শুরু করলো। ভেতর থেকে একটা সোনালি আলো বেরিয়ে আসতে লাগলো, আর মেঘনাকে সেই আলো টানতে শুরু করলো। না, আমাকে নিয়ে যেও না। রাগে নিশির মৌলর চোখ দুটো আরো লাল হয়ে উঠল, আর মেঘনাকে কফিনের দিকে টেনে নিচ্ছিল। না মেঘনা, চিৎকার করে উঠল অনুজ। অনুজ দ্রুত বাইরে ছুটে গেল। এদিকে মেঘনা কফিনের কাছে প্রায় পৌঁছেই গিয়েছিল। ঠিক তখনই আমি হলাম রাজকুমারী মেঘালয়। রাজকুমারী মেঘালয়। এই কথা শুনে তারা চারজন একে অপরের দিকে তাকালো। তারপর কফিনের ভিতর থেকে আলো আসা বন্ধ হয়ে গেল এবং কফিনটা বন্ধ হয়ে গেল। আমি জানি আমার আসতে দেরি হয়েছে, কিন্তু প্রতিজ্ঞা অনুযায়ী আমি আমার পিতা শ্রী মহারাজ বিশ্বজিতের দেহ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মেঘনা, মেঘনা, তুমি ঠিক আছো তো? এই সময় নিশির মৌলরা অনুজকে উপেক্ষা করে সবাই একসাথে জিজ্ঞেস করলো। নিশির মৌলরা বিকট গর্জন করতে লাগলো। সে এসে
কফিনের কাছে দাঁড়ালো আর কফিনটা খুলে গেল এবং আলো বেরিয়ে এলো। মহারাজের কঙ্কালটি সরিয়ে কফিন থেকে বেরিয়ে এসে তার ভেতরে কঙ্কালটি এবং তারপরে তারা চারজন একই রকম শব্দ করতে করতে শ্মশানের দিকে হাঁটতে শুরু করলো। Brum brum bush, 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 brum. প্রাসাদ থেকে এখন লোকজন বেরিয়ে আসতে শুরু করেছে। মেঘনা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, মা, তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো তা আমি জানি না। আমি খুশি যে তোমাদের সকলের সাহায্যে আমি আসার কারণে গ্রামে যে সমস্যাটা এসেছিল তা আমি সমাধান করতে পেরেছি। এরপর মেঘনা অনুজের দিকে তাকিয়ে হাসলো। অনুজও মেঘনার দিকে তাকিয়ে হাসলো। পরদিন সকালে মেঘনা আর ঈশিতা গ্রামের উপকণ্ঠে দাঁড়িয়েছিল আর সবাই তাদের বিদায় জানাতে সেখানে জড়ো হয়েছিল। হ্যালো হ্যালো আঙ্কেল আর আন্টি, আমি যদি কোনো ভুল করে থাকি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। ও না মা, তোমরা দুজন খুব ভালো। আমি তো অকারণে রেগে গিয়েছিলাম। অনুজ মেঘনা আর ঈশিতাকে বাসে তুলে দিল। বাসটা চলতে শুরু না করা পর্যন্ত সে দাঁড়িয়ে ওদের দেখছিল। বাসটা পার না হওয়া পর্যন্ত মেঘনাও জানলা দিয়ে তাকিয়েছিল। আমাদের আবার কবে যে দেখা হবে। যাই হোক, রাজকুমারী মেঘালয়, আপনি তো মৃত্যুঞ্জয় অমৃতের নমুনা নিয়েছিলেন যাতে তাড়াতাড়ি গ্রামে ফিরে আসতে পারেন। এই কথা শুনে মেঘনা হাসল। অবশ্যই আসবো সখী। সেই রাতে দেবীপুর গ্রামের লোকেরা খুবই খুশি ছিল, কিন্তু অন্যদিকে মেঘনা চিন্তায় মগ্ন ছিল। আচ্ছা ঈশিতা, আমরা তো খুঁজে বের করতে পারিনি দময়ন্তী কোন গুহায় আছে। ঠিক তখনই জনকপুরের পরিবেশ বদলে গেল। প্রবল বাতাস বইতে শুরু করলো আর কালো মেঘ আকাশে ছেয়ে ফেলল। হ্যাঁ ঈশ্বর, মনে হচ্ছে আজ ঝড় আসছে। আকাশে বিদ্যুৎ চমকে গুহার উপর বারবার আঘাত হানছিল। এর গভীরে আরও একটি কফিন পড়েছিল, ঠিক সেই কফিনটা যা আমরা গতবার দেখেছিলাম। ভিতরে থেকে একটা বিকট শব্দ হলো আর তারপর সেটার ঢাকনা সশব্দে খুলে গেল। দময়ন্তী ধীরে ধীরে ভিতর থেকে বেরিয়ে এলো। তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছিল আর নখগুলো ক্ষয়ে গিয়েছিল। আমি জেগে উঠেছি। আমি আবার মুক্ত। আমি মুক্ত। ভয়ঙ্করভাবে হাসতে হাসতে সে গুহা থেকে বেরিয়ে এলো। তার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল, যা আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছিল।